আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। পেয়ারা গাছে দেখুন ছোট একটা পেয়ারা গাছ। তো ছোট এই পেয়ারা গাছটাতে মাশাআল্লাহ মোটামুটি 10 থেকে 12টা পেয়ারা হয়েছিল। তো পেয়ারাগুলো অনেকটা বড় বড় দেখুন, জাতটা মোটামুটি অনেকটাই বড়, মানে একেবারে ছোট জাতের পেয়ারা এমনটা না। তো অনেকগুলো পেয়ারা গাছ থেকে উধাও হয়ে গেছে। তো যে কাকলা সে খাইছে অথবা হয়তো কেউ পেরে নিছে, এরকম হতে পারে। তো এখনো 5-7টা পেয়ারা রয়েছে দেখুন। তো এই কাকলাসগুলোর জন্য আর কাঠবিড়ালিগুলোকে কি করা যায় এটাই ভাবতেছি। দেখুন গাছটা অনেকটাই ছোট দেখুন। তো এখন মনে হয় গাছে 6টা পেয়ারা আছে, 6টা না 7টা আছে, ঠিক গুনি নাই। আর এই যে দেখুন আরেকটা পেয়ারার গাছ, এটাতে গত 2 বছর থেকে পেয়ারা হচ্ছে, খুব বেশি পেয়ারা হয়। তো পেয়ারাগুলো বেশি একটা বড় হয় নাই, কিন্তু এই যে দেখুন ছোট থাকা অবস্থায় পেয়ারাগুলো কামড়ে কামড়ে খেয়ে নষ্ট করে ফেলে দিচ্ছে। এই যে দেখুন খেয়ে একেবারে কাঁচা থাকা অবস্থায় খেয়ে নিচ্ছে। আমার পর্তুলিকা গাছ থেকে কয়েকটা ডাল কেউ জানি ভেঙে ফেলছে, আরিয়ানেরও কাজ হতে পারে। তো শিফাকে বলছি গাছের ডালগুলো এখানে মাটিতে পুঁতে রাখতে। মাটি দিয়ে তুই দাও, এটা এটা চাউল ফালাই রাখ, ও নো ফালাই ওই দিকে হইছে, ফালাইবার সামনে গাড়ি তুই ইটা চাও। এমন এক জাতির গাছ, এটা 8টার আপনার মসজিদ থেকে 8টার সময় আইলে দৌড়ে গিয়ে বসতে গাছের গুড় ফুল মেলে না। আর মনে আছে না একটা গেট ফুল আসলো কোটি কোটি লাল লাল ফারিক বাড়ি পাতা পাতা, এটা এখন দেখা যায় না। না এটা এখন নাই দেখা যায়। এই ছাগলি কিন্তু একটা গাছ হইতে দিতা না, ও ইগু খাইলিছে ইগু খাইলিছে। আমি বাড়ি ফ্রি করে দিছিলাম গন্ধরাজ স্যার আনতাম দুই কতদিনই মসজিদে খয়রে আমার ফুলের সেরা দে লাগিও তোমার তো এই সমস্যা কারণ তুমি নিলে কি তা লাগি এখন দেবা দিতে। বেশ কয়েকদিন আগে আমার একটা অ্যালোভেরার গাছ ছিল, আপনাদের হয়তো মনে আছে, আমি পুরোনো ভিডিওতে শেয়ার করেছিলাম। তো ওই গাছটা থেকে আরো কিছু ছোট ছোট চারা হয়েছিল। তো তারপরে বর্ষাকাল চলে আসে আর ওখান থেকে টবটা সরিয়ে আমি আমার নতুন ওই যে বাইরে রান্নাঘরে রাখছিলাম, ওখানে এখন চারাগুলো একটু বড় হয়েছে, তবে চারাগুলোর স্বাস্থ্য এত খারাপ, কোনো যত্ন নেওয়া হচ্ছে না, ওই শুধু টবের মধ্যে লাগিয়ে রাখা হয়েছিল ওইভাবেই আর কি রয়ে গেছে। দেখুন পাতাগুলো একেবারেই বড় হচ্ছে না, আর গাছগুলোর বয়স মোটামুটি অনেকটা বেশি হয়ে গেছে। তো আজকে ভাবলাম ছোট ছোট চারাগুলো ওখান থেকে উঠিয়ে অন্য টবে লাগিয়ে দেই, হয়তো একটা ছোট টবে অনেকগুলো গাছ হয়ে গেছে, ঠিকঠাক খাদ্য পাচ্ছে না, ওই জন্যই হয়তো গাছগুলোর এই অবস্থা। তো দেখুন মেইন টব থেকে আমি চারাগুলো উঠিয়ে নিয়েছি, মানে 5টা চারা উঠাচ্ছি, আর মেইন যে গাছটা ওটা আর বাকি ছোট ছোট 2টা বা একটা গাছ আমি জায়গা মতো রেখে দিব। এই যে দেখুন 5টা গাছ উঠিয়ে নিয়েছি। তো ওগুলো আমি আরো 2টা টবে লাগাবো, আমার কাছে টব অ্যাভেলেবল নেই। আর এই যে দেখুন এই গাছটা হচ্ছে সেই মেইন গাছটা আর কি, যেটা থেকে পরে ছোট ছোট চারাগুলো হয়েছিল। তো আমার কাছে এখন মাত্র 2টা টব আছে, অনেকদিন হয়ে গেছে নতুন কোনো টব কিনা হয় নাই, আর ওগুলো হচ্ছে পুরনো টব, কোনো না কোনো একটা গাছ লাগানো ছিল। তো গাছটা উঠিয়ে আর কি আমি এখন 2টা টব বের করছি, ওইগুলোতেই লাগিয়ে দিচ্ছি। একটা টবে 2টা গাছ লাগাচ্ছি, ছোট ছোট গাছ আছে, 2 সাইডে 2টা লাগিয়ে রাখলে তেমন একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না। তো যাই হোক ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো যাই হোক আমার সবকটা গাছ লাগানো হয়ে গেছে, এখন গাছগুলো আমি যে আমার হাফ দেয়ালের উপরেই রেখে দিচ্ছি। আসলে বাইরে রাখলেও বৃষ্টির কারণে গাছগুলো নষ্ট হয়ে যাবে, আর ভেতরে রাখলে একেবারে রোদ পাবে না, ওর জন্য ভাবলাম এখানেই রেখে দেই। এখানে আগে থেকে আরো 3টা টব রাখা ছিল, তো টবগুলোতে অনেক বেশি ময়লা লাগছে দেখুন, বাইরে মাটির মধ্যে রাখা ছিল, তাই বৃষ্টির পানির সাথে আর কি কাদা মাটি উঠে গেছে। তো টবগুলো এখন মোটরের পাইপ লাগিয়ে একটু সুন্দর করে ঘষে মেজে আর কি পরিষ্কার করে নিব, যেহেতু সামনেই রাখা দেখতে খারাপ লাগবে।
আর টবগুলো অনেকটা পুরনো, কালারটা দেখুন একেবারে রেড কালার হয়ে গেছে। তো আমি একটা স্টিল ব্রাশ দিয়ে ঘষিয়ে নিচ্ছি হালকা হালকা করে, যাতে মাটিটা পুরোপুরি আর কি সরে যায়। বারান্দার সাইডেই হাফ দেয়ালটা করে রাখা হয়েছিল। তো আমার মনে হচ্ছে আমার কাছে যদি অনেকগুলো টব থাকতো আর এইভাবে পুরো বারান্দার হাফ দেয়ালের উপরে সারিবদ্ধভাবে আর কি টবে গাছ লাগিয়ে রাখলে মনে হচ্ছে দেখতে একটু ভালো লাগবে। তো জানি না কেমন লাগবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সেরকম কিছু ভাবতেছি, যদি আপনাদের কমেন্টেও সেরকম উৎসাহ পাই তাহলে নতুন করে কিছু টব কিনে এনে পুরো লম্বা দেয়ালটার উপরে এভাবে আর কি গাছ লাগিয়ে টবগুলো রেখে দিব। এমনিতেও আমি একটু গাছপালা প্রেমী। আর ঘরের সামনে মানে ঘর থেকে বেরিয়ে যদি দেখা যায় টবের মধ্যে সারিবদ্ধভাবে গাছ লাগানো, মানে ভালোই লাগবে। আর এদিকে দেখুন পর্তুলিকা ফুল আমি যে লাগিয়েছিলাম, তো ওটা আমি সুন্দর করে একটা শেপ দিয়েছিলাম, কিন্তু কিছুদিন পর পর দেখা যায় নিচ থেকে কিছু শাখা প্রশাখা গজায় আর উপর দিকটা কেমন জানি ভূতের মতন হয়ে যায়। দুপুরে রান্না বান্না করা হয় নাই, সকালের খাবার দাবার মানে অফ ক্যামেরায় সেরে নিয়েছি। তো ঘরে কোনো সবজিও নেই, আর আজকে হঠাৎ করে মনে হলো গাছ থেকে একটু কাঁচা পেঁপে পেড়ে রান্না করে দেখি খাওয়া যায় কিনা। তো পেঁপে তরকারি আমাদের ঘরে তেমন একটা খাওয়া হয় না। তো আজকে আমার যা আসছে ও এসে বলতেছে যে বাসায় এত পেঁপে থাকতে ওগুলো রান্না করে খাও না কেন, মানে ও 2টা পেঁপে নিতে চাচ্ছে। তো 3টা পেঁপে পারলাম, আমি একটা রান্না করব আর ওকে 2টা দিয়ে দিব। দেখা যাক মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে কিনা। ভালো লাগে, বাট তেমন একটা রান্না করা হয় না। তো এই যে বড় পেঁপেটা আমি রাখছি, যেহেতু একটা রান্না করব। এই একটা পেঁপেতে মনে হয় 1 কেজি হয়ে যাবে। পেঁপে ভাজি করে খাওয়া যায়, ডালের সাথে খেতে খুব ভালো লাগে। কালো জিরা দিয়ে ভাজি করলে বা পাঁচফোড়ন দিয়ে বা কাঁচামরিচ দিয়েও যে কোনো ভাবে ভাজি করলে খাওয়া যায়। তবে বাড়িতে অ্যাভেলেবল কোনো কিছু থাকলে ওটার দিকে আসলে নজর পড়ে না, বা ওটা রান্না করে খেতে ভালো লাগে না। তো বাজারে এখন তেমন একটা সবজিও পাওয়া যায় না। বাজারের সবজি কিনতে গেলে দেখা যায় বুড়ো বুড়ো ঝিঙ্গা, তারপরে বরবটি, কোয়াশ আর এই মিষ্টি কুমড়া, ওইসব টুকটাক বেগুন আলু ওইসবই সবজি পাওয়া যায়। তো তার থেকে মনে হচ্ছে একদিন একটু টেস্টটা চেঞ্জ করি, পেঁপে রান্না করে দেখি। অনেকদিন হয়ে গেছে আমাদের ঘরে পেঁপে রান্না করা হয়নি। আর আমার বাবার বাসায় থাকা অবস্থায় আমার মা প্রায় দিন ছোটো মাছ দিয়ে পেঁপে রান্না করতেন, পেঁপে ভাজি করা হতো। তো এখন আর তেমন একটা রান্না করা হয় না, কারণ আমাদের ঘরে পেঁপে তরকারি রান্না করলে দেখা যায় প্রথমত আরিয়ানের বাবাই খেতে চান না। তো ওই জন্যই আর কি আর রান্না করা হয় না। তো যাই হোক, আমি পেঁপে কাটতেছি আর আমার ছেলে পাশে বসে বসে দেখুন পেঁপের বীজগুলো বোতলের মধ্যে ভরে মানে খেলাধুলা শুরু করে দিয়েছে। তো সব সময় আমার পেছনে ফেভিকলের মতনও লেগে থাকে। সবজি কাটাকুটি শেষ, আমি আর একটু পরে রান্না করব। তো বাইরের দিকে বেরিয়ে দেখলাম আমার শাপলা গাছে একটা ফুল মানে প্রায় ফুটে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো ফুটে যাচ্ছে এমনটা না, ওটা আসলে গতকাল রাতে ফুটেছিল, এখন আস্তে আস্তে পাপড়িগুলো আবার জমে যাচ্ছে দেখুন। তো বাড়িতেই টবের মধ্যে শাপলা ফুল মানে কেমন জানি একটা লাগতেছে। পানিটা নোংরা হয়ে গেছে, পানিটা আজকে এক সময় চেঞ্জ করে দিব। তারপরে চলে আসছি সবজির বাগানে, রান্নাবান্না এখন করব না, মধ্যে একটু সময় গ্যাপ আছে, ভাবলাম সবজির বাগানে একটু কাজ করি। গত কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, একটানা বৃষ্টি না, তবে এই ধরো সকালে হচ্ছে রাতে হচ্ছে এরকম আর কি। তো ওয়েদারটা দেখেই বুঝতে পারতেছেন একটু মেঘলা মেঘলা। তারপরেও ভাবলাম কিছু বীজ লাগাবো, এই জায়গাটায় মিষ্টি কুমড়ার বীজ লাগাবো। কিছুদিন আগে আমি ওই জায়গায় বরবটি লাগিয়েছিলাম, ওই যে শেষের দিকে লাগিয়েছিলাম। তো এখন তো বরবটির গাছগুলো শুকিয়ে গেছে, আমি উঠিয়ে ফেলে দিয়েছি, আর জায়গাটা একটু ছোট টিলার মতন হয়ে আছে। তো গতকালকে হঠাৎ মাথায় বুদ্ধি এলো, শুধু শুধু জায়গাটা খালি রেখে দিয়েছি, ওই জায়গায় একটু মিষ্টি কুমড়ার বীজ লাগিয়ে দেই। মিষ্টি কুমড়া হোক বা নাই হোক, পাতা শাক হিসাবে খাওয়া যাবে। তো যেই ভাবনা সেই কাজ, জুবাইর গতকালকে বাবার বাসায় গিয়েছিল, আমার বাবির কাছ থেকে ভালো জাতের মিষ্টি কুমড়ার বীজ আনিয়েছি। আর ওই সাইডের জায়গাটাও একটু উঁচু, বৃষ্টি হলেও পানিটা ঝটপট নেমে যায়, তো পচে যাওয়ার চান্স নেই।
তো ভাবলাম ওখানেই লাগিয়ে দিই। আর আমাদের ওইদিকে অনেকেই তো পাহাড়ের উপরে জুম চাষ করে। তো আমার জায়গাটাও যেহেতু পাহাড়ের উপরে, ভাবলাম ওরা যদি পারে তাহলে আমার এখানে কেন হবে না, লাগিয়ে দেখি। জায়গাটা কুড়া শেষ, শিফাকে বলছি বীজগুলো নিয়ে আসার জন্য। গতকালকে ঠিক এই টাইমে আমি এখানে কাপের মধ্যে বীজটা ভিজিয়ে রাখছিলাম। এখানে 2 জাতের বীজ আছে, মিষ্টি কুমড়ার বীজ আর লাউয়ের বীজ। তো 24 ঘন্টা আর কি পানিতে ভিজিয়ে রাখলাম। এখন বীজগুলো মাটিতে লাগিয়ে দিব। তো প্রথমে ওই সাইডে আমি মিষ্টি কুমড়ার বীজগুলো লাগিয়ে দেই, পরে অন্য সাইডে ওই যে মাচার নিচে আর কি আবার নতুন করে লাউয়ের বীজ লাগাবো। এই বছর অনেকবার প্রায় 3-4 বার লাউয়ের বীজ লাগিয়েছি, কিন্তু বৃষ্টির কারণে বীজগুলো থেকে ছাড়া হয় না। তো গতকালকে আমার বাবির কাছ থেকে আবারও নতুন করে কিছু লাউয়ের বীজ আনিয়েছি। আপনাদের হয়তো মনে আছে আমি যখন বাবার বাড়িতে গিয়েছিলাম বা 2-3 বার আপনাদের সাথে শেয়ার করছি, মাঠের মধ্যে আমার বাবি লাউ লাগিয়েছেন। মাচার মধ্যে এত লাউ ঝুলেছিল, গুল গুল বড় বড় সাইজের লাউ। তো ওই জাতের লাউয়ের বীজ আনছি, দেখা যাক হয় কিনা। তো অনেকগুলো বীজ আছে, মানে যত সময় পর্যন্ত বীজ থেকে চারা উঠবে না ততক্ষণ পর্যন্ত লাগাতেই থাকবো। আর এই সাইডে মিষ্টি কুমড়ার বীজগুলো লাগাচ্ছি, ওই সাইডটা তেমন কাজে আসে না। আর ওইদিকে মধ্যে দিকে একটা নালা আছে, নালার ওই সাইডে অন্য সবজির বীজ লাগাবো। আর এই যে দেখুন আমার সেই মাচাটা, যে মাচায় আমি গত বছর লাউ লাগিয়েছিলাম, ওই জায়গায় আর কি আমি গতদিন খুঁড়ে একটু ছাগলের মলমূত্র আর কি দিয়ে রাখছিলাম। ওটা আজকে কুড়ে আবার নতুন করে একটু গোবর সার দিলাম, দিয়ে বীজগুলো লাগিয়ে দিচ্ছি, দেখা যাক হয় কিনা। তো আগে যতবার বীজ লাগিয়েছি পানিতে ভিজিয়ে লাগাইনি। আমার মা বলেছেন লাউয়ের বীজ লাগানোর আগে নাকি পানিতে 24 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়। তো এইবার মায়ের টিক্সটাই আর কি অবলম্বন করলাম, পানিতে 24 ঘন্টার সময় বীজগুলো ভিজিয়ে লাগিয়ে দিচ্ছি। বীজগুলো অনেকটা ফুলে উঠছে, দেখা যাক হয় কিনা। হ্যাঁ, গত বছর যে জায়গায় লাগিয়েছিলাম তার থেকে জায়গাটা একটু চেঞ্জ করে লাগাচ্ছি, মাথার নিচেই লাগাচ্ছি, তবে জায়গাটা একটু চেঞ্জ করে ভাবলাম লাগিয়ে দেখি হয় কিনা। তারপরে চলে আসছি রান্নাঘরে। তো পেঁপেটা কেটে রাখছিলাম, কেটে পানিতে একটু সময় ভিজিয়ে রাখছিলাম পেঁপের কষটা যাতে চলে যায়। তো এখন পেঁপেটা ভালো করে ধুয়ে রান্নাটা বসিয়ে দিব। কাঁচা মরিচ আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে পেঁপেটা রান্নাটা আর কি বসিয়ে দিয়েছি। তো ওইদিকে অন্য চুলায় মাছ ভাজি করা হচ্ছে, শিফা মাছটা তেলের মধ্যে দিচ্ছে আর আমি এদিকে তরকারিটা বসিয়ে নিলাম। আমি এখন যখনই কোনো পাতিলে রান্না করি সবার আগে বাংলাদেশের এই পাতিলগুলো আমার হাতে উঠে। এই পাতিলগুলোতে রান্না করতে আসলে এত ভালো লাগে কি বলবো। আমার ঘরে অনেক পাতিল আছে, তো আমি রান্না করতে গেলে অল্প স্বল্প কিছু রান্না করতে গেলেই মানে নিজের অজান্তে এই পাতিলগুলোই হাতে ওঠে। তো আবারও যখন যদি কখনো বাংলাদেশে যাই তাহলে আমি এরকম পাতিল একটু ছোট বড় দেখে আরো অনেকগুলো কিনে আনবো ভাবছি। আর পাসপোর্ট যেহেতু হয়ে গেছে, তো শুধুমাত্র ভিসা হলেই আর কি যাওয়া যায়। তো আপাতত সেরকম কোনো প্ল্যান নেই, তবে ভবিষ্যতে যদি কখনো যাই তাহলে আনবো। এখন মনে হয় যে এরকম আরো 2-3টা পাতিল কেন আনলাম না। কড়াই হোক বা পাতিল হোক, এই ধরনের মেলা টাইপের পাতিলগুলো আমার বেশি ভালো লাগে। আর ওই পাতিলগুলো বাংলাদেশের ওই ভাবি আমাকে গিফট করেছিলেন। রান্না বান্না শেষ, খাবার খেতে বসে পড়ছি। এখানে দেখুন জুবাইর পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে কি একটা ভর্তা করছে ও নিজের মতন করে। আর এদিকে তো মাছ দিয়ে পেঁপে রান্না করেছি। পেঁপেটা বেশ মাখো মাখো হয়েছে। আর আমি ভাবছিলাম হয়তো খাওয়া যাবে না, কারণ পেঁপে তরকারি যেহেতু আমাদের ঘরে বেশি একটা খাওয়া হয় না, তাই মানে টেস্টটাও প্রায় ভুলে গিয়েছিলাম। তো রান্না করার পরে দেখা যাচ্ছে মানে বাজার থেকে যে সবজিগুলো আনি তার থেকে মনে হয় পেঁপে খাওয়াটাই ভালো। খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে আসছি আমার বাগানের ওইদিকে। গতকালকে আমি একটা ভিডিও শেয়ার করে গত পরশুদিন একটা ভিডিও শেয়ার করেছিলাম। ভিডিওতে বলছিলাম আমার মরিচ গাছগুলোতে মরিচ হচ্ছে না। তো আমার 2-3 জন আপু কমেন্ট করেছেন, পারবিন আপু, তারপরে স্বপ্না আপু কমেন্ট করে বলছেন মরিচ গাছে পাতা অতিরিক্ত হয়ে গেছে, কিছু অতিরিক্ত পাতা কেটে দাও। তো যেই ভাবনা সেই কাজ, চলে আসছি। আমারও এরকম মনে হচ্ছিল যে গাছগুলোতে এত পাতা হয়েছে, গাছের যা শক্তি মাটি থেকে মানে গ্রহণ করতেছে সব হয়তো পাতার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। তো আজকে একটা কাঁচি নিয়ে চলে আসলাম গাছের এক্সট্রা পাতাগুলো কাটার জন্য। তো আমার গলার সাউন্ডটা শুনে বুঝতে পারতেছেন হঠাৎ করে সাউন্ডটা চলে যায়, মানে ভেতর থেকে বের হয় না।
তো যাই হোক, আগের থেকে গলাটা এখন অনেকটাই ভালো। আগে তো এমন অবস্থা হচ্ছিল যে আমার কথাবার্তা বন্ধ হয়ে যাচ্ছিল, ভেতর থেকে সাউন্ড জোর করে বের করা যেত না। তো এখন তাও কথা বের হয়, মাঝে মধ্যে একটু সমস্যা দেখা দেয়। তো দেখুন, আমি নিচের দিকের যত বুড়ো পাতা আছে সব কটা কেটে গাছটাকে একেবারে ভালো করে ছাঁটাই করে দিব। মানে পাতাগুলো কাটতেছি, কোনো ডাল কাটতেছি না। আমি যে ভিডিওগুলো শেয়ার করি ওইগুলোতে আপনাদেরকে শেখানোর মতন বা শিক্ষা পাওয়ার মতন কিছু থাকে না। আমি আমার ডেইলি লাইফস্টাইল ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তবে ইউটিউবে কাজ করে করে আমার অনেক অভিজ্ঞ আপুরা যারা আছেন, আমার ভিউয়ার্স, তাদের থেকে আমি অনেক কিছু শিখতে পারি। এটাই হচ্ছে মেন বিষয়। তবে আমি যে আপনাদেরকে কিছু শেখাবো এরকম কোনো দক্ষতা মানে ট্যালেন্ট আমার কাছে নেই। আমি শুধু আমার কাজকর্মগুলো শেয়ার করি। আপনারা যদি কোনো উপদেশ দেন সেটা মানে গ্রহণ করার চেষ্টা করি। ও খান থেকে আইলায় সারাদিন তোমার দেখলাম না, খানো আসলাই? হ্যাঁ, খানো আসলাই গো? খানো আসলাই না? খো মাটি লাগাইয়া কান্তা কি আইছো কিতা রব? তোমার খবর কিতা? কাকু হ্যালো হো, হো হ্যালো, আসসালামু আলাইকুম। শাকু, ও শাকু, হ্যালো হো। দাড়ি ফুটি গেছে শাকুর, শাকুর দাড়ি ফুটি গেছে। খেতে হয়েছে? ভিডিওর মাঝে মধ্যে আমার সিলেটি ভিউয়ার্সদের জন্য একটু সিলেটি কথাবার্তা রাখি। তো বিকালের নিরিবিলি শান্ত ওয়েদারটা দেখুন। বেশ কয়েকদিন হয়ে গেছে উপর দিকে যাওয়া হয় নাই, যাই আজকে একটু হেঁটে আসি। এইটুকু জায়গা উঠতে উঠতে একেবারে হাঁপিয়ে গেছি। এই যে দেখুন, এই জায়গাটা আমাদের ঘর থেকে বেশি দূরে না। এই আমাদের স্কুল, আর স্কুলের ওই সাইডে আমাদের ঘর, আর এইটুকু রাস্তা। এখানে আছে বিরাট বড় একটা মাঠ, এই সাইডে মন্দির। তো এই সাইডে আমার যাওয়ার দরকার নেই, আমি যাব ওই সাইডে। এই যে দেখুন, সূর্য প্রায় ডুবু ডুবু অবস্থা। এই জায়গাটা আমার মন ভালো করার একটা জায়গা। যখনই অবসর টাইম থাকে, হাতে কিছু সময় থাকে, আমি এখানে চলে আসি। উপর থেকে নেচার ভিউটা নিজেও উপভোগ করি, আপনাদেরকেও দেখার সুযোগ করে দেই। আরো 15-20-25 মিনিট বা বড় জোর আধ ঘন্টার পরে মনে হয় মাগরিবের আজান হয়ে যাবে। এখানে 3টা ঘর আছে, এই ঘরটা এমনিতে খালি, এই একটা, আর এটা তো মন্দির। কিছুদিন আগে গুয়াহাটিতে গিয়েছিলাম চাকরির উদ্দেশ্যে আর কি, ওই যে ডকুমেন্টস জমা দেওয়ার জন্য। তো অনেকে জিজ্ঞাসা করতেছেন চাকরির খবর কি। তো ওটা আসলে যে চাকরি পেয়ে যাচ্ছি এরকমটা নয়, এরকম কারণে যাইনি। মানে ওরা সরকার থেকে 2 দিন সময় দিয়েছিল, যারা যারা ওয়েটিং লিস্টে আছে তাদের ডকুমেন্টস গুলো নিয়ে আর কি জমা দেওয়ার জন্য, প্লাস কমপ্লেন করার জন্য। তো ওই জন্যই আর কি যাওয়া। তো আজকালকার যুগে চাকরি এত সহজে পাওয়া যায় না। ঘোরাফেরা শেষ, চলে যাচ্ছি বাড়িতে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।